দেখো আজকের সেটের প্রথম অঙ্কতে কী আছে, রুটের মধ্যে ফার্স্ট 20 রয়েছে, তারপরে √20 প্লাস √20, এটা অ্যাকচুয়াল ডট ডট দিয়ে জিজ্ঞাসা করেছে এর অ্যান্সার কত হবে। এর অ্যাকচুয়াল আমাদের অ্যান্সার বের করতে বলে না, অ্যাপ্রক্স অ্যান্সার বের করতে বলা হয়। অ্যাপ্রক্স অ্যান্সার বের করতে গেলে আমাদের ট্রিক্স কী থাকবে এক্ষেত্রে, যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ 20, এটাকে আমরা পরপর দুটো সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করব। 20 কার কার পরপর দুটো সংখ্যা গুণফল কী হতে পারে? 4 গুণ 5 আমরা জানি 20 হয়, 4 আর 5 গুণ করলে 20 হয়। যেহেতু এখানে যোগ সিম্বল রয়েছে, প্লাস সিম্বল রয়েছে, আমরা কি করব, বড় সংখ্যাটাকে নিয়ে নেব। বড় সংখ্যাটা নিয়ে নিলে আমাদের অ্যান্সার চলে আসলো, অর্থাৎ অপশান ডি 5 আমাদের অ্যান্সার, যোগ রয়েছে যেহেতু। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব বোঝা গেল, যে ডিজিটটা রয়েছে তাকে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব এবং বড় সংখ্যাটা নিয়ে নেব যোগের ক্ষেত্রে, যেহেতু আমাদের সিম্বল এখানে যোগ রয়েছে। ঠিক তেমনই যদি বিয়োগ থাকে সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রেও আমরা দুটো সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করব। ধরো 56, 56 কিসের গুণফল, পরপর দুটো সংখ্যা 7 আর 8-এর গুণফল, 7 8 56। বিয়োগ যেহেতু রয়েছে তাহলে আমরা কোনটাকে নেব, ছোটোটাকে নেব, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অপশান বি 7 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? এই ধরনের অঙ্কের ট্রিক্স এটাই, এবং এই যে অ্যান্সারটা আসে এটা কিন্তু অ্যাপ্রক্স অ্যান্সার, পুরোপুরি সঠিক উত্তর না, এটা অ্যাপ্রক্স, অর্থাৎ এটা 6.0098 এরকম কিছু হতে পারে, বা এক্ষেত্রে যে পাস বের করলাম এটা হয়তো 4.99 এরকম কিছু আসতে পারে। সেজন্য এটাকে অ্যাপ্রক্স অ্যান্সার বলা হয়। পরীক্ষায় তোমাদের এই অপশানই দেবে, কখনোই 0.00 কত সেটা কখনোই দেবে না। ওকে, যদি বুঝতে পারো তাহলে একটা তোমাদের অঙ্ক করতে ইচ্ছে, এটা তোমরা কমেন্টে জানাবে। ধরো রয়েছে √12 মাইনাস √12 মাইনাস √12 ডট ডট ডট, এর উত্তর কত হবে? এটা এর উত্তর তোমরা কমেন্টে জানাবে কত হবে এর উত্তর। চলো নেক্সট অঙ্ক দেখি কী আছে। নেক্সট অঙ্কে দেখো সেই রুট রয়েছে 2 প্লাস √2 প্লাস 1/2 প্লাস √2 প্লাস 1/√2 মাইনাস 2। এই ধরনের অঙ্কে পরীক্ষার খাতায় থাকলে, কোশ্চেন পেপারে থাকলে, পরীক্ষার খাতায় বলতে কোশ্চেন পেপারে থাকলে অনেক সময় আমরা অ্যাভয়েড করতে চাই যে অনেক টাফ হতে পারে, অনেক সময় লাগতে পারে। আদৌ কিচ্ছু সময় লাগে না অঙ্কগুলো করতে, একটু ভালোভাবে দেখবে। পরীক্ষায় এমন কোনো অঙ্ক দেয় না যে বিশাল লেন্দি হবে। এই যে টার্মটা রয়েছে এটাকে ঘুরিয়ে কি আমরা এইভাবে লিখতে পারি? দেখো প্লাস, এই প্লাস 2টাকে সামনে আনলে তো কি হয়ে যাচ্ছে, এটাই তো আমাদের হয়ে যাচ্ছে, √2 প্লাস 2কে হিসাবে তো লিখতেই পারি। যদি এটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে দেখো দুটো সংখ্যার আমরা, এই যে এখানে আছে √2 প্লাস 2, এপাশে আছে √2 মাইনাস 2, এটা কিসের সূত্র যায় অ্যাকচুয়াল, এই দুটো, এই পজিশনটা আমরা অঙ্ক করছি, ধরো এই পজিশনটার অঙ্ক করছি, প্রথমটুকু বাদ আপাতত। তাহলে এইটা কিসের সূত্র যায়, লসাগু করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কার সূত্র? a² মাইনাস b² সূত্র। এখানে এই a কী আছে, a আছে হলো 2 এর স্কোয়ার, মাইনাস বি কী আছে, b2 এর স্কোয়ার, উপরে পাতিয়ে দিতেই পারি। আর উপরে কত হচ্ছে, উপরে এদিকে চলে আসছে √2 মাইনাস 2 প্লাস √2 প্লাস 2, এটা আমাদের চলে আসছে। এবার এই মাইনাস মাইনাস কেটে গেল, -2 আর +2 কেটে গেল, তাহলে কী থাকছে, থেকে যাচ্ছে দুটো √2 থাকছে, মানে 2√2 এটা থাকছে। আর নিচে করলে কত হচ্ছে, √2 এর স্কোয়ার, মানে এখানে অনলি 2, মাইনাস 2 এর স্কোয়ার করলে 4 হয়ে যাচ্ছে। এটাকে আবার যদি সলভ করতে চাই, এটাকে সলভ করলে হয় 2√2 বাই -2, এইটুকু আসছে। এবার 2 তো কেটে যাচ্ছে, তাহলে এদিকে আমাদের কি থাকছে, এদিকে অনলি আমাদের থাকলো √2, এদিকে √2 থাকলো। এইবার আগের জায়গাটা ভেবে নাও, আগের জায়গায় কি ছিল, 2 প্লাস √2, আর এদিকে আছে -√2, তাহলে এই -√2 আর এই +√2 তো কেটে যায় না। যদি -√2 এবং +√2 কেটে গেল তাহলে কি বাকি থাকছে, অবশিষ্ট থাকছে অনলি 2, এই 2ই আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? কিচ্ছু টাফ না অঙ্ক, জাস্ট একটুখানি ভেবে দেখলেই, ভেবে চিন্তে করলেই অঙ্কের অ্যান্সার তোমাদের চলে আসবে। ওকে, নেক্সট অঙ্কে কি বলেছে দেখো। নেক্সট অঙ্কে বলা হয়েছে 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। 10 টাকা লিটার দরের দুধ কত লিটার, 12 লিটার। তাহলে 10 টাকা লিটার দরে 12 লিটার দুধের দাম কত দেখো, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধের দাম নিশ্চয়ই 120 টাকা হবে। কতটা জল মেশালে 8 টাকা লিটার দরে বিক্রি করতে পারবে, যে এইটাই তো অ্যাকচুয়াল দুধের দাম, 120 টাকা লেগেছে, মানে 120 টাকার জায়গায় সে 8 টাকা করে লিটার বিক্রি করবে। 120 টাকা দিয়ে 10 লিটার কিনেছে, সে 12 লিটার কিনেছে,
8 টাকা লিটার দরে বিক্রি করবে। এখানে আমরা কি করব, 8 দিয়ে ভাগ করে দাও 120-কে, 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 15 লিটার দুধ সে বিক্রি করতে পারবে। যদি 8 টাকা করে বিক্রি করতে হয়, কেনা দামে বিক্রি করলেও তাকে 15 লিটার দুধ বিক্রি করতে হবে। আছে তার কাছে কত লিটার, 12 লিটার দুধ আছে, তাহলে 12কে তার কি বানাতে হচ্ছে, 15 বানাতে হচ্ছে। তাহলে কত যোগ করতে হচ্ছে, 3 লিটার এক্সট্রা কিছু না কিছু যোগ করতে হয়। লিটার দরে 8 টাকা লিটার দরে বিক্রি করতে পারবে কি, তাহলে 3 লিটার এক্সট্রা কিছু মেশাতে হবে, মানে সেটা জলই মেশাচ্ছে, যেহেতু বলে দিয়েছে কত লিটার জল মেশাতে হবে, যেটা এক্সট্রা সেটা জল, আর কিচ্ছু করার নেই আমাদের এই অঙ্কে। ক্লিয়ার? চলো নেক্সট বলেছে স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে। 20% লাভ মানে কি, 20% লাভ মানে হলো 100 টাকার জিনিস আমাদের 120 টাকায় বিক্রি করতে হবে। এইটুকু তো ক্লিয়ার? মানে এই যে 100 টাকার জিনিসটা বা 100 কিলো জিনিসটাকে আমার 120 কিলো বানিয়ে বিক্রি করতে হবে, দেখাতে হবে আমরা 120 কিলো দিচ্ছি 100 কিলোর জায়গায়, তাহলেই তোমার 20% লাভ হবে। মানে 100তে কত এক্সট্রা জিনিস মেশাতে হচ্ছে, 100তে কতটা মেশাতে হচ্ছে, 20 যদি মেশানো হয় 100 কিলোতে 20 কিলো এক্সট্রা যদি আমি জল মিশিয়ে দিই, তাহলেই তোমার 20% লাভ হয়ে যাবে না? তাহলে আমাদের স্পিরিট আর ওয়াটারের অনুপাত কত হবে, অনুপাত হয়ে যাবে 100:20। 100:20 মানে কত, মানে হলো 5:1। এটাই আমাদের অ্যান্সার, স্পিরিট ইস টু যদি ওয়াটার হয়। এখানে কোনটা আছে অ্যান্সার দেখো, এখানে অ্যান্সার রয়েছে 1:5। 1:5 মানে এখানে এরা ওয়াটার ইস টু স্পিরিট করেছে, যদিও অ্যান্সারটা মনে হয় আমার যেভাবে বলতে চেয়েছে অঙ্কে 5:1 হওয়া উচিত। 5:1 এর অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলেছে আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? 20% হ্রাস পেয়েছে, ভালোভাবে পড়ো, 20% হ্রাস পেয়েছে মানে 50 টাকায় যে কটা আপেল পাওয়া যেত, এখন সে কটা আপেলের দাম কত? 50 টাকায় যদি 20% হ্রাস পায়, মানে 20% হ্রাস পাওয়া মানে 80/100। তাহলে 50 টাকায় যে আপেলগুলো পাওয়া যেত সেগুলোর এখন দাম কত, কেটে দাও, 5 40 টাকা। আগে যেটার দাম ছিল 50 টাকা, এখন হয়ে গেছে সেটা কত, 40 টাকা দাম হয়ে গেছে। ডিফারেন্স কত, 10 টাকা কমে গেছে। এই 10 টাকাতে কটা আপেল পাওয়া যাচ্ছে এখন, বলেছে 1 ডজন পাওয়া যাচ্ছে, মানে এই 10 টাকাতে এখন আমরা 12টা আপেল পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হচ্ছে তো? এই 10 টাকাতেই আমরা কিন্তু 12টা আপেল পেয়ে যাচ্ছি। তাহলে 1 ডজন আপেলের দাম কত এখন, তাহলে 10 টাকা। আমার তো কিছু করার নেই, সেটাই তো জানতে চেয়েছে। 1 ডজন আপেলের দামই এখন 10 টাকা। ওকে, চলো নেক্সট। পরের অঙ্কে কী বলেছে দেখে নাও। বলা হয়েছে অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট, তরুণের থেকে বয়সে তত বড়। অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট, তরুণের থেকে বয়সে তত বড়। যদি বিজয় এবং তরুণের বয়সের যোগফল 48 বছর হয়, তবে অজয়ের বয়স কত? 3টে ক্যারেক্টার বলেছে, একটা অজয়, একটা বিজয়, একটা তরুণ। ওকে, তাহলে ধরে নিলাম আমি এখানে অজয়ের বয়স কে, ধরে নিলাম অজয়ের বয়স কে। ওকে, এবার বলেছে অজয়ের থেকে বিজয় কি, অজয় বিজয়ের থেকে যতটা ছোট, অজয় বয়সে বিজয়ের থেকে যতটা ছোট, তার মানে কি বিজয় বড়। তাহলে বিজয় কতটা বড়, ধরে নিলাম অজয়ের থেকে এক্স বড়, তাহলে অজয়ের বয়স কত, কে। তাহলে বিজয়ের বয়স কত, বিজয়ের বয়স হলো কে মাইনাস এক্স। আর তাহলে তরুণের বয়স কত হবে, তরুণ ততটা বড়, মানে তরুণের বয়স হবে কে প্লাস এক্স। এটুকু তো বোঝা গেছে। এটুকু যদি বোঝা গিয়ে থাকে, এবার বলেছে বিজয় আর তরুণের বয়সের যোগফল 48, মানে কে মাইনাস এক্স প্লাস কে প্লাস এক্স সমান সমান 48। ওকে, তাহলে এখানে দেখো এক্স এক্স কেটে গেল, চলে আসলো 2k সমান সমান 48। তাহলে কে এর মান কত পেয়ে গেলাম, কে এর মান পেয়ে গেলাম 24। কার বয়স জানতে চেয়েছে, জানতে চেয়েছে আমাদের অজয়ের বয়স। অজয়ের বয়সই তো আমরা কে ধরে নিয়েছিলাম, তাহলে 24 তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে, অর্থাৎ সি দেখো আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট বলেছে কিছু টাকা 2 বছরে সরল সুদে 2520 টাকা এবং 5 বছরে 2700 টাকা হয়, মূলধনের পরিমাণ কত? এই ধরনের অঙ্ক অনেকভাবে করা যেতে পারে, তোমাদেরকে আগের ক্লাসেও করিয়েছি। সব থেকে কম সময় যেটা করা যেতে পারে, দেখো একটা বলেছে 2 বছরে সরল সুদে এত টাকা হয়, একটা 5 বছরে, মানে 3 বছরের ডিফারেন্সের কথা বলছে। 3 বছরের সুদ কত টাকা হচ্ছে, 3 বছরের সুদ হচ্ছে 2700 বিয়োগ 2520, মানে কত, 180 টাকার 3 বছরের সুদের ডিফারেন্স।
এটুকু তো ক্লিয়ার। তাহলে 1 বছরের সুদের ডিফারেন্স কত? 3 বছরের 180 হলে 1 বছরের সুদের ডিফারেন্স হবে 60 টাকা। ওকে, 1 বছরের সুদের ডিফারেন্স 60 টাকা। তাহলে 2 বছরে কত সুদ পেয়েছিল? 2 বছরের সুদ পেয়েছিল তাহলে 120 টাকা। এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে 2 বছরের সুদাসল ছিল কত? 2 বছরের সুদাসল ছিল 2520 টাকা। তাহলে 1 বছরের সুদটা বাদ দিয়ে দাও, তার 2 বছরের সুদটা বাদ দিয়ে দাও, 120 টাকা। মানে মেন ক্যাপিটাল কত হয়ে গেল? 2400 টাকা। তাহলে ক্যাপিটাল চলে আসলো আমাদের। তাহলে মূলধন কত? অপশান এ 2400 টাকা। চলো নেক্সট অঙ্কে বলেছে দেখো, 15টি লাঙল দিয়ে 33 বিঘা জমি চাষ করতে 11 দিন লাগছে। তাহলে 10টি লাঙল দিয়ে 22 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে? ঐকিক নিয়মের অঙ্ক, স্বাভাবিকভাবে পাতিয়েও করতে পারো, না পাতিয়েও শর্টকাটে উপরে নিচে ভেবে নিয়ে মাথায় করতে পারো। আশা করি এটা কমও লাগবে না। নিজে করে আমাকে 8 দাগ মেনশন করে অ্যান্সার জানিয়ে দিও কমেন্টে। ওকে, নেক্সট কী আছে দেখি। বলেছে একটি ব্যাগে 1 টাকা 25 পয়সা এবং 50 পয়সার, পয়সা বানান ভুল রয়েছে, 50 পয়সার মুদ্রা 3:4:5 অনুপাতে আছে। যদি ওই ব্যাগে মোট 325 টাকা থাকে তবে 1 টাকার মুদ্রার সংখ্যা কত হবে? টাকা দিয়েছে, এখানে কতগুলো কয়েন তা কিন্তু বলেনি। কয়েন কটা নির্দিষ্ট টাকার আছে সেটা জানতে চেয়েছে। দেখো কি অনুপাতে আছে? 3:4:5 অনুপাতে আছে। 1 টাকা যদি 3 অনুপাতে থাকে, মুদ্রা কত অনুপাতে আছে? 1 টাকা 3টে মুদ্রা মানে কত? 3 টাকা। টাকার অনুপাত বের করছি আমরা এখন। 1 টাকা 3টে মুদ্রা মানে 3 টাকা হবে। 25 পয়সা আছে 4 অনুপাতে, মানে 25 পয়সার 4টে মুদ্রা মানে কত? 1 টাকা। এটা মুদ্রার অনুপাত দেওয়া ছিল, আর আমরা এখানে বের করছি টাকার অনুপাত। তাহলে 25 পয়সার 4টে মুদ্রা 1 টাকা হচ্ছে, আর 50 পয়সার 5টা মুদ্রা কত হয়? 50 পয়সা 5টা 50 পয়সাতে হয় আমাদের 2.5, মানে 2.5 টাকা হচ্ছে। তাহলে টোটাল কত টাকা? দেখো 3 আর 4 আর 2.5, তাহলে 6.5। তাহলে এই 6 টাকা 50 পয়সার মধ্যে 1 টাকা কটা আছে? 1 টাকা আছে 3টে, মানে 3 টাকা 1 টাকা আছে, 3টে 1 টাকা আছে। এ পর্যন্ত তো বোঝা গেছে। তাহলে টোটাল টাকা কত? 325। তাহলে 325-এর মধ্যে কত আছে সেটা বের করতে হবে আমাদের। তাহলে 3/6.5 ইন্টু 325, পয়েন্ট তুলে উপরে 100 বসিয়ে দাও। 5 দিয়ে কাটো, 5 13 65, এটা 5 দিয়ে কাটলে 5 6 30, 5 5 25, 13 দিয়ে কাটলে 5 13 65, মানে 3 5 15, তারপরে দুটো শূন্য, 3 5 15, তারপর একটা শূন্য, সরি এই পয়েন্টের পরে একটা শূন্য হবে পয়েন্টের জন্য। তাহলে 150 আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে 1 টাকার মুদ্রা কতগুলো আছে? 1 টাকার মুদ্রা আছে অপশান বি 150টা। ওকে, নেক্সট কি বলেছে দেখো। নেক্সট অঙ্কে বলা হয়েছে 2 ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7:4 এবং ব্যয়ের অনুপাত 5:2। প্রত্যেকের মাসিক সঞ্চয় 2000 টাকা হলে তাদের মাসিক আয় কত? দুজন ব্যক্তি রয়েছে, তাদের মাসিক আয়ের অনুপাত দিয়েছে আর ব্যয়ের অনুপাত দেওয়া আছে, এবং সঞ্চয় বলে দেওয়া আছে ফিক্সড, দুজনেরই 2000 টাকা করে প্রতি মাসে সঞ্চয় করে। ধরে নাও একজনের আয় 7x আর একজনের আয় 4x। ওকে, তাহলে এই 7x থেকে দুজনের যে 7x থেকে যে 2000 টাকা সঞ্চয় করছে, সে ব্যয় করছে কত টাকা? ব্যয় করছে তাহলে 7x মাইনাস 2000 টাকা সে ব্যয় করে। ক্লিয়ার কনসেপ্ট? আবার যে 4x যার ইনকাম, সেও মাসে 2000 টাকা সঞ্চয় করছে, মানে 2000 টাকা বাদে বাকি টাকাটা সে ব্যয় করছে। এটুকু ক্লিয়ার? এবার এই যে অনুপাতটা, এইটাকেই কি বলেছে? এই অনুপাতটাকেই ওরা বলেছে 5/2, 5:2, মানে 5/2 যে সঞ্চয়। এটাই তো আমরা 2000 টাকা বাদ দিলেই তো তোদের সঞ্চয় খরচটা দাঁড়ায়। খরচটাই তো এখানে ব্যয় দেওয়া আছে 5:2, সেটাই আমরা জাস্ট পাতিয়ে নিলাম, আর কিচ্ছু করিনি। এবার কোনাকুনি গুণ করে দাও, কত হচ্ছে? 4 5 20x মাইনাস 5 2 10, 10,000, আর এদিকে 7 2 14x মাইনাস 2 2 4, 4000 চলে আসলো। তাহলে এক্স কত? এক্স এদিকে আসলে চলে আসছে 6x, আর ওদিকে 10,000 চলে গেলে 4000 থেকে মাইনাস হয়ে যাচ্ছে 6000। তাহলে এক্সের মান কত হলো? এক্সের মান হয়ে গেল 1000 হলো এক্সের মান। তাহলে একজনের আয় 7x মানে কত? 7x মানে 7000 হয়ে গেল 1000 দিয়ে গুণ করে, যেহেতু এক্সের মান 1000, আর একজনের আয় কত? 4000 হয়ে গেল। তাহলে একটা 7 একটা 4, কোনটা আছে অপশান? অপশান ডি দেখো রয়েছে, একজনের 7000 টাকা আয়, একজনের 4000 টাকা আয়।
এটা সিম্পল পদ্ধতিতে জাস্ট ভেবে নিচ্ছি আমরা ওই অত লিখে কতক্ষণ স্টেপ বাই স্টেপ ওই করতে যাবো না, যেটুকু তাই বলে শর্টকাট প্রসেস এর উত্তর ওই অ্যান্সার ধরে এটা হতে পারে, অ্যান্সার ধরেও করা যায় অঙ্ক, অ্যান্সার ধরেও করা যায়, কিন্তু তার থেকে বাবা আমি যদি মাথাতেই 15-20 সেকেন্ডের মধ্যে অঙ্কটা ভেবে নিতে পারি, অসুবিধা কোথায় অঙ্ক করতে? কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো কী আছে। নেক্সট অঙ্কে বলেছে কোনো একটি পরীক্ষায় বাংলায় 17% এবং ইংরাজিতে 18% অকৃতকার্য হয়। যদি বাংলা এবং ইংরাজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তাহলে উভয় বিষয়ে পাশের হার কত? দেখো বাংলায় রয়েছে 17% অকৃতকার্য হচ্ছে, ইংরাজিতে হচ্ছে 18%, এই দুজনের মধ্যেই তো 5% রয়েছে, তাই তো? এই দুজনের মধ্যেই 5% রয়েছে, তাহলে দুজন থেকে একবার তো মাইনাস দিতেই হবে, তো দুটোকে যোগ করলে কত হচ্ছে? 17 আর 18 যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 35। 35 থেকে যে 5% কমন রয়েছে সেই কমনটাকে বাদ দিয়ে দাও, কমন বাদ দিলে থাকছে 30%, মানে 30% কী হয়েছে? 30% দুটো বিষয়ই পাশ করেছে, তাহলে কত পার্সেন্ট পাশ করেনি? 100-এর মধ্যে 30 জন পাশ করে থাকলে তাহলে 70 জন পাশ করেনি। অপশান সি আমাদের অ্যান্সার চলে আসলো। নেক্সট কী আছে দেখো। রাম ও শ্যাম কোনো একটি কাজ একত্রে 6 দিনে সম্পন্ন করে। রাম ও শ্যাম একত্রে একটি কাজ 6 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে রামের যে সময় লাগতো তার চেয়ে শ্যামের 5 দিন সময় কম লাগতো। রাম একা কাজটি সম্পন্ন করবে কত দিনে? রাম আর শ্যাম দুটো ক্যারেক্টার বলা আছে, রাম আর শ্যাম 6 দিনে কাজটা কমপ্লিট করে, মানে একদিনে কতটা করে? একদিনে করবে 1/6 অংশ, এইটুকু তো আমরা বুঝতেই পারছি, এখানে নতুন করে বোঝানোর কিছু নেই। এবার ধরে নিই রাম এক্স দিনে কাজটা কমপ্লিট করে, রাম এক্স দিনে কাজটা করে, তাহলে একদিনে কতটা করে? একদিনে করবে 1/x অংশ। এবার বলেছে শ্যামের 5 দিন কম সময় লাগে, তাহলে শ্যামের কত সময়, শ্যাম কত দিনে করে? x - 5 দিনে করে, তাহলে শ্যাম একদিনে কতটা করে? একদিনে করে হলো 1/x - 5। এ পর্যন্ত ক্লিয়ার সবার? তাহলে এরা দুজন মিলে একদিনে কতটা করে? দুজন মিলে একদিনে করে 1/x + 1/x - 5 এতটা করে। এটাকে সমীকরণটাকে সমাধান করো, তাহলে সমাধান কত হচ্ছে? x × x - 5, তাহলে উপরে আসছে তোমার, এদিকে আসে x - 5 + x, এই চলে আসলো। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে 2x - 5 আর নিচে আসছে x² - 5x, এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এইবার দেখো এটাও তো একদিনই বের করলাম আমরা, দুজনে একদিনে কতটা কাজ করে বা কত অংশ কাজ করে। আবার তো আমাদের বলে দিয়েছে অঙ্কতেই 6 দিনে করে, মানে একদিনে তার 1/6 অংশ করে। তাহলে আমরা কি লিখে দিতে পারি না যে এই x 2x - 5 x² - 5x = 1/6 লিখতে পারি তো? এটাও একটা পার্ট বের করলাম, এটা একটা পার্ট, দুটো তো একই জিনিসই। তাহলে এবার সমাধান করো, ডিরেক্ট সমাধান করলে কত হচ্ছে? 1 দিয়ে গুণ করলে এপাশে x² - 5x থাকছে, আর এদিকে হয়ে যাচ্ছে 6 দুগুণি 12x - 5 × 6 = 30। 12x এদিকে আসলে কত হয়ে যাচ্ছে? 12x এদিকে আসলে 12 আর 5 হয়ে যাচ্ছে 17। তাহলে x² - 17x + 30 = কত হচ্ছে? 0। এবার 30কে ভাঙালে কত হচ্ছে? দেখো 30কে ভাঙালে কী পাচ্ছি? 15 দুগুণি 30, মানে 15 আর 2 হিসাবে লিখতে পারি। তাহলে x² - 15x - 2x + 30 = 0। এখান থেকে যদি x কমন না হয়, x কমন হলে হচ্ছে x - 15, আর এদিকে -2 কমন নিলে x - 15, তাহলে = 0। একটুখানি উপরে তুলে দিই। এইবার কি হচ্ছে দেখো, একদিকে হচ্ছে x - 15 আছে, আর একটা আছে x - 2 = 0। তাহলে x এর মান কত আসছে? x এর মান হয় 2 হতে পারে বা 15 হতে পারে। ওপাশে গেলে দুটোই প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হলে 2 বা 15, দুটো তো সবসময় আসার কথা না, যে কোনো একটা আসার কথা। আর একবার আমি দেখে নিচ্ছি, মানে x এর মান 15, আর xই ধরেছিল রাম, অর্থাৎ রাম করবে 15 দিনে। তাও আর একবার আমি সমীকরণটা দেখে নিই আর একটুখানি। 1/x 1/x - 5, রাম একাকী যোগ্যতা, তার চেয়ে শ্যামের 5 দিন কম সময় লাগে, মানে x - 5, ঠিক আছে। x + 1/x - 5, x × x - 5, x - 5 + x, ঠিক আছে।
তারপর এদিকে আসে এক্স স্কোয়ার মাইনাস 5x, ঠিক আছে এ পর্যন্ত। আর এদিকে হচ্ছে 2x মাইনাস 5, সবই ঠিক আছে। 2x মাইনাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x, দ্বিগুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 5x, আর এদিকে 6 দুগুণী 12x মাইনাস 5 6 30, এদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে 17x, আর এদিকে প্লাস 30। ঠিকই আছে, ঠিকই আছে। অপশানে যেটা আছে 15 আমাদের অ্যান্সার হচ্ছে। ওকে, নেক্সট কী আছে দেখো, বলেছে দুটি সংখ্যার লসাগু 60, তাদের অনুপাত 3:4, ওই সংখ্যা দুটির যোগফল কত? দুটো সংখ্যার লসাগু দিয়েছে আর তাদের অনুপাত দিয়েছে। ধরো দুটো সংখ্যা, একটা 3:4 দিয়েছে, তাহলে 3:4কে সংখ্যা দুটো ধরে নিতে পারি, একটা 3x আর একটা 4x ধরে নিতেই পারি সংখ্যা। দুটো সংখ্যা যদি 3x আর 4x হয়, তাদের লসাগু কত হয়? লসাগু হয় 3 4 12x। অনেকে মাথায় আসতে পারে 12x স্কোয়ার কেন হবে না, কারণ এক্স তো দুটোতেই কমন আছে, তাহলে এক্স স্কোয়ার কেন নেবো? লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ যে সংখ্যাটা নর্মালি কমন যাচ্ছে, সেটা আমার সেই জিনিসটাকে আমরা একটা সংখ্যা হিসাবে নিচ্ছি, অর্থাৎ এক্স আর এক্স দু জায়গাতে সেম জিনিস ডিজিট রয়েছে, সেখানে একটা এক্স চলে আসছে আর এদিকে 3 4 12 চলে যাচ্ছে, তাহলে 12x। এই 12xের মান কত দিয়েছে আমাদের? 60। তাহলে এক্সের মান কত? এক্সের মান হলো 5 চলে আসলো। এক্সের মান যখন 5 চলে আসলো, তাহলে আমাদের কি সংখ্যা দুটি যোগফল কত? তাহলে একটা 3x একটা 4x, মানে 3x এর মান কত হচ্ছে? 3x এর মান হয়ে যাচ্ছে 3 5 15 আর 4x হলো 20, তাহলে তাদের যোগফল কত? 15 আর 20 35। তাহলে দুটো সংখ্যার যোগফল আমরা পেয়ে গেলাম 35। ওকে, নেক্সট দেখো, নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়। নতুন বাজেট হয়েছে, তাতে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়। শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হবে না? 20% অ্যান্সার। কীভাবে করতে হয় দেখো, 100 টাকা যে তেলের দাম, তার দাম হয়ে গেছে এখন 125 টাকা, 25% বৃদ্ধি পেয়েছে। আমার তো এই 125টাকে 125 যে খরচা হচ্ছে, সেটাকে আমাদের তো 100 টাকায় নিয়ে আসতে হবে না? তাহলে 100 টাকাটা কত টাকায় নিয়ে আসতে হবে, সেটাই আমাদের খরচ কমানো। অর্থাৎ 125 টাকায় আমাদের কত কমাতে হচ্ছে? 25 টাকা কমাতে হচ্ছে। তাহলে 100 টাকায় কত কমাতে হবে? 100 টাকায় কমাতে হবে 25/125 ইন্টু 100। তাহলে 25 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে 5 20 100, মানে 20% আমাদের ব্যবহার কমাতে হবে, কেরোসিন তেলের ব্যবহার। ওকে, নেক্সট কী আছে দেখো, নেক্সট অঙ্কে বলেছে স্থির জলে কোনো নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার, একই সময়ে, ওখানে একটা দাঁড়ি হবে, একই সময়ে নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিলোমিটার যায় এবং স্রোতের বিপরীতে 14 কিলোমিটার যায়, তবে স্রোতের বেগ কত? একটা একই সময় বলতে একটা নির্দিষ্ট সময়ের কথা বলেছে। স্রোতের অভিমুখে যাচ্ছে 26 কিলোমিটার এবং স্রোতের বিপরীতে যাচ্ছে 14 কিলোমিটার। স্রোতের বেগ কত? 10 দুগুণী 20, ডবল 6 আছে, মানে 3 কিলোমিটার অ্যান্সার হবে। এবার মুখে মুখে কীভাবে বললাম দেখো, 10 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে আর নির্দিষ্ট সময় 26 কিলোমিটার, যদি দু ঘন্টাও নৌকাটা রান করে থাকে, তাহলে সে 20 কিলোমিটার নর্মাল বেগে যাচ্ছে। এক্সট্রা কত? 6 কিলোমিটার যাচ্ছে, এক্সট্রা 6 কিলোমিটার সেটা স্রোতের বেগ। 6 কিলোমিটার কত ঘন্টায় যাচ্ছে? 2 ঘন্টায়, মানে স্রোতের বেগ 3 কিলোমিটার। আবার যদি 14 হিসাবেও দেখি, কত কিলোমিটার কম যাচ্ছে? 6 কিলোমিটার কম যাচ্ছে, সেটাকে 2 দিয়ে ভাগ করলেও 3 বেরোয়। এবার যদি বলতে পারো যে অঙ্ক আমি কীভাবে করব, এই যে অঙ্কে যখন করার ক্ষেত্রে তোমাকে ঘন্টায় বলে দিয়েছে তার বেগ, নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার, এগুলো অ্যাকচুয়াল মুখে মুখে করলেই শর্টকাটে বা শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে, শর্টকাট না, শর্ট টাইমের মধ্যে অঙ্ক হয়ে যাবে। এবারে নির্দিষ্ট সময় আমি ধরে নিলাম এক্স একটা নির্দিষ্ট সময় রয়েছে, এক্স টাইমেই স্রোতের অভিমুখে যাচ্ছে 26 কিলোমিটার আর স্রোতের বিপরীতে যাচ্ছে 14 কিলোমিটার। তাহলে সেই কনস্ট্যান্ট টাইমে, অর্থাৎ স্রোত নর্মাল সময়ে, অর্থাৎ কোনো স্রোত নেই সেই টাইমে তার গতিবেগ কত হবে? 26 + x/2, এটা তার স্থির জলে গতিবেগ হবে সেই নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে কত হচ্ছে? 40 40/2, 40/2 মানে 20, 20 হলো তার স্থির সময়ের গতি। এবার স্থির সময়ের গতি এখানে বেরোচ্ছে 20, মানে কি ডবল, 2 ঘন্টায় যাচ্ছে। আমাদের অঙ্কে বলে দিয়েছে তার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার, সেখানে সে যাচ্ছে কত? 20 কিলোমিটার। 20 কিলোমিটার মানে সে 2 ঘন্টায় গেছে অ্যাকচুয়াল। 2 ঘন্টায় কতটা এক্সট্রা গেছে? বলেছে 26 কিলোমিটার একবার গেছিলো, মানে 6 কিলোমিটার এক্সট্রা গেছিলো। তাই 2 ঘন্টায় 6 কিলোমিটার গেলে 1 ঘন্টায় 3 কিলোমিটার যায়। 14 ধরলেও, যদি স্রোতের বিপরীতে দেখো 14 ধরলেও ডিফারেন্স 6 থাকছে, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। এই জিনিস, আর কিচ্ছু নেই অঙ্কের মধ্যে।
নেক্সট কি বলেছে দেখো, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয়, ওই একই পরিমাণ টাকা একই চক্রবৃদ্ধির সুদের হারে 8 গুণ হবে কত বছরে? এর একটা সূত্র আছে, ট্রিক্স আছে, সেই ট্রিক্স ধরে অঙ্ক করতে বললি অন্য ভিডিওতে, কিন্তু এখানে আমি অন্য ক্লাসে করতে বলি, কিন্তু এখানে আমি ট্রিক্স ধরে করতে বললাম। নর্মাল মুখে মুখে করো না, 5 বছরে দ্বিগুণ হয়ে যায় টাকা, তাহলে 10 বছরে কত হবে? 10 বছরে এর দেখো এইটা তোমার ডবল হচ্ছে আর এইটা তত গুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণটা 4 গুণ হয়ে যাবে 10 বছরে, তাহলে 15 বছরে কত হবে? 5 বছরে দ্বিগুণ, 10 বছরে 4 গুণ, 15 বছরে 8 গুণ। আমার তো বেশি ডিজিট চাইনি, 8 গুণ কত বছরে হবে? তাই 5 বছরে দ্বিগুণ, 10 বছরে 4 গুণ, 15 বছরে 8 গুণ। অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে, আর কিচ্ছু করার নেই অঙ্কে আমাদের। নেক্সট কি আছে দেখো, নেক্সট বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% এবং 55% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ কম? তিনটে সংখ্যা আছে, তৃতীয় সংখ্যাটা আমরা ধরে নিলাম 100। অনেকভাবে করা যায়, সব থেকে শর্টভাবে কীভাবে করা যেতে পারে সে, তৃতীয় সংখ্যা একটা ফার্স্ট সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যাটা 100 ধরলাম, প্রথম সংখ্যাটা কি বলেছে? 40% কম, মানে 100-র 40% কম মানে কত? 60 হবে। দ্বিতীয় সংখ্যা 55% কম, মানে দ্বিতীয় সংখ্যা কত হবে? 45 হবে। এইবার বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম, তাহলে কত শতাংশ কম? এ যখন 60 এ তখন 45, তাহলে এ যখন 100 এ তখন কত হবে? এ তখন হবে 45/60 × 100 হবে। এবার কাটাকাটি করো, 3×15 = 45, 4×15 = 60, 4 দিয়ে কাটলে 4×25 = 100, 3×25 = 75 হবে তখন 100 হলে, মানে কতটা কম? 25 কম বা 25% কম। জাস্ট পাতিয়ে নিলাম, পাতিয়ে নেওয়ার পর নিজে নিজেই অঙ্কটা অটোমেটিকলি হয়ে গেল, আমার কিচ্ছু করা লাগেনি কিন্তু অঙ্কে। নেক্সট কি আছে দেখো, বলেছে 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, তার বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের 5/4 গুণ। অজয়ের বিয়ের সময় তার বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল, অজয়ের বোনের বর্তমান বয়স কত? 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, ধরলাম অজয়ের বর্তমান বয়স, অজয়ের বর্তমান বয়স কত? অজয়ের বর্তমান বয়স আমরা এক্স একটা ডিজিট আমরা ধরে নিলাম, ওকে। তাহলে এক্স ডিজিট, তাহলে 6 বছর আগে কত ছিল? 6 বছর আগে ছিল হলো x-6 ছিল অজয়ের বয়স 6 বছর আগে, এটাই তো ছিল অঙ্কে। এবার বলে দিয়েছে 6 বছর আগের যে বয়সটা তার 5/4 গুণ, মানে বর্তমান বয়স, সেটাই তো বলেছে অঙ্কে। তাহলে 6 বছর আগে যা বয়স ছিল তার 5/4 গুণ হলো বর্তমান বয়স, বর্তমান বয়স তো এক্স আমরা ধরেই নিয়েছি, তাহলে এবার গুণ করে দাও, নর্মাল অ্যান্সার চলে আসবে। গুণ করলে কত হচ্ছে? 5 দিয়ে উপরটাকে গুণ করে দাও, 5x - 5×6 = 30 = 4, ওদিকে গুণ করে দাও 4x, তাহলে এক্স ওপাশে নিয়ে গেলে কত হচ্ছে? এক্সের মান 30 চলে আসলো, এক্সের মান 30। এবার এই যে পরে বলেছে অজয়ের বোনের সময় তার বিয়ের সময় তার বোনের বয়স কত ছিল, এটা অজয় হবে, বোনের সময় তার বিয়ের সময় 5 বছরের ছোট ছিল। এবার বিয়ের সময় 5 বছর ছোট থাকলে এখনও তো 5 বছরেরই ছোট না, আমার অত কিছু মাথা ঘামিয়ে দরকার নেই। ভাই আর বোনের পার্থক্য বা বাবা ছেলের বয়সের পার্থক্য তো সবসময় একই থাকবে, 5 বছর আগেও একই পার্থক্য ছিল, এখন একই পার্থক্য। তাহলে অজয়ের বয়স যদি 30 বছর হয়, তার থেকে 5 বছরের ছোট হলে বোনের বয়স কত হয়? বোনের বয়স হয় 25 বছর। অপশান এ আমাদের অ্যান্সার, ওকে। চলো নেক্সট বলেছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিমি/আওয়ার বেগে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেয়, ট্রেনটির গতিবেগ কত? এই ধরনের অঙ্ক ডিটেলসে করানো আছে, ক্লাসে দেখবে যদি বুঝতে অসুবিধা হয়। যখন আমাদের একটা ডিজিট বলা হয় 6 সেকেন্ডে 100 মিটার দীর্ঘ একটা ট্রেন, তাহলে ওই 5/18 গল্প, যেটা এই ঘন্টা কি কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে নিয়ে যাই, 5/18 বা 18/5 দিয়ে গুণ করে, সেরকম তুমি চাইলেও করতে পারো, না চাইলে করতে পারো। নর্মাল 6 সেকেন্ডে ট্রেনটা কতটা যাচ্ছে ধরে নাও 100 মিটার যাচ্ছে, 6 সেকেন্ডে 100 মিটার যাচ্ছে, 100 মিটার, তাহলে ট্রেনটা 3600 সেকেন্ডে কতটা যাচ্ছে?
3600 সেকেন্ডে যাচ্ছে 100/6 ইন্টু 3600 মানে 1 ঘন্টা আমি বের করছি, তাহলে 6 দিয়ে গুণ করে দাও, 6 6 36, 600 মানে 6000 মিটার। 6000 মিটার মানে কত? 6000 মিটার মানে হলো 60 কিলোমিটার। এর মধ্যে কি, এর মধ্যে তো ওই লোকটা 5 কিলোমিটার স্পিড রয়েছে, ট্রেনের দিকে আসছিল মানে তার স্পিডও তো তার সাথে যোগ হয়েছে। ট্রেনটা এদিকে যাচ্ছিল, লোকটা এদিকে আসছিল, মানে দুজনের স্পিড কিন্তু প্লাস হয়েছে। দুজন যদি আলাদা দিকে একই দিকে অভিমুখে যেত তাহলে স্পিড মাইনাস হতো, তখন স্পিড মাইনাস হয়ে যেত। এক্ষেত্রে স্পিড প্লাস হয়েছে, এই স্পিডটার মধ্যে আছে লোকের গতিবেগ, তাহলে তার থেকে ওই লোকের স্পিডটা বাদ দিয়ে দাও, তাহলে কত থাকছে? 55। ট্রেনের গতিবেগ 55 কিলোমিটার পার আওয়ার। অপশান ডি আমাদের অ্যান্সার চলে এসছে। ওকে, নেক্সট বলেছে একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো। একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করত তাহলে তার 5% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? এক্স ধরে করবো না ধরে করবো? চলো ধরে দিলাম, অসুবিধা কোথায়? একটা পণ্যের দাম ধরো এক্স রয়েছে, কখনো এক্স ধরলেও অঙ্ক শর্টকাটে হয়। পণ্যের দাম এক্স রয়েছে, লোকটা কি করছে? 20% লোকসানে বিক্রি করছে, মানে 80/100 এসে বিক্রি করছে, লস করছে। 20% মানে 80/100 এসে বিক্রি করলো। এবার বলেছে যদি যে দামে বিক্রি করেছে, মানে এই দামে তো সে বিক্রি করেছে, যদি আরও 200 টাকা বেশি দামে বিক্রি করতো, মানে আরও 200 টাকা বেশি, তাহলে তার কি? তার ক্রয় মূল্যের উপরে 5% লাভ হতো। মানে কেনা দাম কত ছিল? এক্স টাকা, তার উপরে 5% মানে 105/100 এই দামটা সে পেত। এই দুটো তো সমান সমান। কি বলেছে একবার বুঝে নাও, যদি 20% লোকসানে বিক্রি করে, দাম ধরে নিয়েছি এক্স, ক্রয় মূল্য এক্স, তার 20% লোকসান মানে 80/100। তারপরে বলেছে তার উপরে যদি আরও 200 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে কি হতো? তাহলে মানে সমান সমান, মানে যে ক্রয় মূল্য তার উপরে 5% লাভ হতো, মানে 105/100, আর কিছুই নেই। এবার সমাধান করে নাও, সমাধান করলে কত হচ্ছে? এটা হচ্ছে 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে এদিকে হয়ে গেল 4x/5 প্লাস 200 সমান সমান, এদিকে কাটলে হচ্ছে 21, এটা কাটলে হচ্ছে 20, 5 দিয়ে কাটছি, তাহলে 21x/20। তাহলে এই পাশে করলে কত হচ্ছে? 5/4x প্লাস 5 দুগুণি 10,000 সমান সমান 21x/20। 5 দিয়ে 20 কাটো 4, 4 দিয়ে গুণ করে দাও, 4 4 16x প্লাস 4000 সমান সমান 21x। তাহলে 5x সমান সমান 4000 পেয়ে গেলাম। তাহলে x সমান সমান কত? 5 8 40 মানে 800। তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? পণ্যটির ক্রয় মূল্য পেয়ে গেলাম 800 টাকা। 20-21টা অঙ্ক করা হয়ে গেছে। কত মিনিট হয়েছে? মাত্র 25 মিনিটে 20-21টার উপরে অঙ্ক করা হয়ে গেল। তাও তোমাদের বুঝিয়ে বুঝিয়ে অঙ্কগুলো করা হয়ে গেল। পরীক্ষার খাতায় এরকম ধরনের অঙ্ক থাকলে হার্ডলি এই ধরনের এরকম সেটই তোমাদের পরীক্ষায় থাকবে। কতক্ষণ লাগবে? 15 মিনিট লাগবে। আমার এখানে বুঝিয়ে যদি 25 মিনিট লাগে, তাহলে করতে 15 মিনিট লাগবে হার্ডলি 20টা অঙ্ক। এর থেকে বেশি শর্টকাট প্রয়োজন হয়? কখনো প্রয়োজন হয় না। চলো, ভালো লাগলে ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক কমেন্টের করার কথা তো নতুন করে বলতে হবে না। আর ওই যে ফার্স্ট যে অঙ্কটা দিয়েছিলাম ওই অঙ্কটার অ্যান্সার জানিও কমেন্টে। টাটা।